আমি আমি এর আগেও বরিশালে এসেছিলাম, আপনাদের সাথে কথা বলেছি, অনেক কিছু বলেছি যে অনেক কিছু করার কথা, অ্যাকচুয়ালি অনেক কিছু করার কথা, এবং সেগুলো এখন প্ল্যানিংয়ে আছে, প্রায় শেষ পর্যায়ে। অনেক ছোট ছোট কাজ হবে ইনশাল্লাহ, বড় বড় কাজও হবে। প্রথমে আমি যেটা বলছি, আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। আপনারা সকাল থেকে আমাকে ফলো করতেছেন। এটা যেহেতু আমি এই শহর এবং এই অঞ্চলের লোক, সেজন্য আমার এই অঞ্চলের প্রতি যথেষ্ট মায়া মমতা আছে। আমি কয়েকবার আসছি, এখানে আসছি, ভোলা ডিস্ট্রিক্টে আসছি, চারিদিকে আসছি, পটুয়াখালী গিয়েছি, পাহাড়া বন্দরে গিয়েছি। তো সব কিছু মধ্যে ঢাকার থেকে অনেকগুলো, বরিশালের অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে, যদিও আমার মন্ত্রণালয়ের যতটুকু আছে, কিন্তু বাকিগুলো আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে চেষ্টা করছি যাতে এগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন না হলেও তো প্ল্যানিং যাতে শেষ হয়। কিছু কিছু আছে যেগুলো ছোট ছোট জায়গায় বাস্তবায়ন হবে, বড়গুলোকে আমরা প্ল্যানিং করে যেতে চাচ্ছি। প্ল্যানিং করে শেষ পর্যায়ে যাতে এক্সিকিউশন, যারা ভবিষ্যতে আসবেন তাদের প্ল্যানিংয়ের কষ্ট লাগবে না, তখন তারা ইমিডিয়েটলি এক্সিকিউশন করতে পারবে। এমনও আছে যে অত বড় বড় যে কন্ট্রাক্টগুলো আছে, সেই কন্ট্রাক্টগুলো মোটামুটি সাইন হয়ে যাবে। এটার মধ্যে যেমন আছে মিরগঞ্জ ব্রিজ, আশা করি আমাকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা ডিসেম্বরের মধ্যে আমরা ওখানে কন্ট্রাক্ট সাইন করতে পারবো, এবং ডিসেম্বরের মধ্যে আমরা ওখানে মোটামুটি একটা ভিত্তিপ্রস্তর দিতে পারবো। আপনারা জানেন ব্রিজ করতে বেশ সময় লাগবে, 2 থেকে 3 বছর, কিন্তু এই কাজটা যাতে হয়। একই সাথে যেটা 6 লেনের বিষয়, 6 লেনের মোটামুটি অধিগ্রহণ করা আছে কিছু জমি, আরও কিছু জমি অধিগ্রহণ করতে হবে। গতবার আমি বলেছিলাম যে আপাতত এটা পটুয়াখালী পর্যন্ত হবে। আমি এর মধ্যেও আপনার রেলওয়ের কথাও বলেছি, এটা রেলওয়ে প্ল্যানিং আমি বলেছি যে আগামী মাসের মধ্যে একটা রেলওয়ে প্ল্যানিং যেন দেয়, সেই ডিপিপি তৈরি হবে, ডিপিপি বোধহয় আগের তৈরি আছে, সেগুলো যাতে করে। এবং এটাও রেলওয়ে আপাতত আমাকে পটুয়াখালী বরিশাল পর্যন্ত তারা রাজি হয়েছে, কারণ বরিশালের পরে খুব কস্টলি হয়ে যায়, খুব অনেক পয়সা খরচ করতে হবে। কারণ আপনারা জানেন মাঝখানে অনেকগুলো নদী আছে, ব্রিজ তৈরি করতে, এটা করতে যদি আমি পুরোটা করতে বলি তাহলে এটা করতে গিয়ে এই প্ল্যানিংয়ে শেষ হবে আপনার 2 থেকে 3-4 বছর। তো ওটা আমাকে বলেছে আমি থাকতে থাকতে ইনশাল্লাহ এই প্ল্যানিংটা যেন করে ফেলে, এটা প্ল্যানটা পাস করে ফেলে। এখন যে বিষয়গুলো আপনাদেরকে বলছি ছোট হলেও খুব মাহাত্মপূর্ণ। আমি আপনারা দেখেন যে জেল খাল বা যে খালটা অনেকটা কমিশনার সাহেব, মেয়র হিসাবে অনেকখানি দেখলাম যে পরিষ্কার করেছে, কিন্তু দিস ইজ নট এনাফ। আপনাদের মনে আছে যারা আমার বয়সে বা আমার বয়সে তো হবেন না, মানে কাছাকাছি, এখানে একসময় নৌকা আসতো এবং নৌকা মালামাল নিয়ে আসতো বাজারের জন্য। এরকম একটা সুন্দর একটা শহরের মধ্যে এত একটা খাল থাকলে আপনারা যে কোনো ইউরোপিয়ান দেশে যায় দেখেন যে এটা একটা মনোমুগ্ধকর জায়গা হতো, কিন্তু আমরা সেই জায়গাটাকে রাখতে পারি না। আমরা দখল করেছি, দেখলাম তো আপনারা নিজেরাই খালের কি অবস্থা। আমি ছোটোবেলায় এই খাল দেখেছি, এই খাল সামনে খাল, জেলা স্কুলের সামনে খাল, এগুলো নৌকা চলতো। একসময় বরিশালকে বলা হতো প্রাচ্যের ভ্যানিস, যে সেই অবস্থা দেখেন, সদর রোড দিয়ে হাঁটা যায় না, সদর রোড দিয়ে গাড়ি চলতে পারে না। আমি চেষ্টা করছি যে কিছু কিছু জায়গা পুনরুদ্ধার করতে, এবং আপনাদের সামনে যে কমিশনার সাহেব আছেন উনি এক্স অফিসিয়াল মেয়র হিসাবে এই কাজগুলো অনেকখানি এগিয়ে নিয়ে আসছেন। আরেকটি খাল যেটা ডিসি নিজের উদ্যোগে, আপনাদের সামনে আপনারা যান, এই পিছনে বলতে সেটা ও নিজের উদ্যোগে খালটাকে উনি পরিষ্কার করেছেন। এই মুহূর্তে আমি বিআইডব্লিউটি এর যে এক্সকাভেটরগুলো আছে এগুলো মুভ করতে বলছে। একটা দেখছেন আমরা মুভ করছে, 4টার দিকে হয়তো আমি যাবো, 4টা 3:30 শুরু করবে, আর 4টার দিকে আরেকবার যে দেখে আসবো, ওখান থেকে কাজ শুরু করেছে। কমিশনার সাহেবকে বলেছি যে যা লাগবে বিআইডব্লিউটি এর এখানে যেগুলো বসে আছে সেগুলো এক্সকাভেটর কাজ করবে এখানে। এবং এটার জন্য একটা থোক বরাদ্দ আমি আনার চেষ্টা করছি, যেটা কমিশনার সাহেব বলেছেন, আমি কথা বলে রেখেছি। ইনশাল্লাহ কিছু টাকা আসবে যেটা, এবং প্লাস এই যে অ্যাসিস্ট্যান্ট, এটা দিয়ে আমি আশা করি অনেকখানি জায়গা হয়ে যাবে। এখন আপনাদের কাছে যে সহযোগিতা দরকার,
এখানে যারা নেতৃস্থানীয় লোকজন আছেন বিভিন্ন পার্টির, তাদের সাথে আমি বলেছি বসে এই যে খালের পাড়ে যে দখলগুলো আছে, বিল্ডিং হয়ে গেছে, আমি কোনোভাবে চাই না যে একটা মানুষ ওইভাবে ক্ষতিগ্রস্ত দখল করছে মানে ইললিগালি, তারপরে সে বিল্ডিং টিল্ডিং উঠে তাদের সাথে আলাপ করে একটা কম্প্রোমাইজ করে কিছু জায়গা খালের জন্য করার, কারণ এগুলোই একটা প্ল্যান আছে যে এটা ওয়াকওয়ে হবে, এবং এটা ওয়াক হবে, ওইদিকে ওয়াক হবে। আমি যে হিন্দু ভাইয়েরা আছেন এখানে একজন জার্নালিস্ট ছিলেন, কোথায় আছেন উনি? ও আপনি আছেন, হ্যাঁ। আমি ওনাকে বলেছি যে আপনি একটু লিড নেন, লিড নিয়ে ওই যে দেয়ালটা আছে দেয়ালটাকে একটু সরিয়ে দেন, শ্মশানের দেয়ালটা একটু সরিয়ে দেন, ওটা মনে হচ্ছে যে এটা ওনারা করে ফেলছেন এটা, হ্যাঁ। তো ওনারা যদি রাজি হন, কমিটি যদি রাজি হয়, তাহলে একটু সরিয়ে ফেললে এই খালটার জন্য ভালো হয়, লাকুটিয়া খাল যেটা, কারণ এগুলো আমাদের এই শহরের খুবই ঐতিহ্যপূর্ণ একটা বিষয় ছিল, কিন্তু এখন নাই। ওই রাস্তাটাও টেন্ডার হয়ে গেছে, আমাকে বললো যে প্রিপেয়ারের টেন্ডার হয়ে গেছে, অচিরেই এই আপনার বৃষ্টি বাদল শেষ হলে এখানে টেন্ডার খাল পাড় রাস্তায় যেতে হবে। আমি অলরেডি বলেছি ঢাকা বরিশাল হিজলা মেহেদিগঞ্জ নদী ভাঙ্গন রোধের জন্য 750 কোটি প্লাস আরও 50 কোটি, প্রায় 810 কোটি টাকার পরিকল্পনা প্রায় পাস হওয়ার পথে, সবুজ পাতায় উঠেছে, মানে পরিকল্পনার মধ্যে এই বছরের পরিকল্পনার মধ্যে আছে। আমি নিজে উদ্যোগ নিয়ে এইটা সবুজ পাতা উঠিয়েছি, এটা প্রি একনেক অচিরেই হবে, এবং আশা করি যে এই শীতের মধ্যে কাজ শুরু হবে। সেটা হবে হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জ নদী ভাঙ্গন প্রতিরোধ, কারণ এখন খুব খারাপ অবস্থা আছে ভাঙ্গনের, এটাও ইনশাল্লাহ হবে। আর তারপরে আছে কোথায় এটা হাতেমালি কলেজ এবং বিএম কলেজ, এটার জন্য একটা অলরেডি ছোটোখাটো বরাদ্দ আসছে, এটা একটা সংস্কার করার জন্য। পরবর্তীতে বড় বরাদ্দ আসবে, যেটা নতুন কিছু হল, রাস্তাঘাট ইত্যাদি পুনর্নির্মাণের জন্য। ইতিমধ্যে আপনারা জানেন, যখন আমাদের পরিকল্পনা উপদেষ্টা এসেছিলেন, তিনি আমাকে বলে দিয়েছেন যে তিনি কিছু ইমিডিয়েটলি কিছু টাকা দিতে পারেন, কিন্তু আমাদের এই যে আমাদের গণপূর্ত শিক্ষা প্রকৌশল, তারা আবার বিশাল একটা প্রজেক্ট নিয়ে বসছেন, বলছে ওটা আসতে থাকুক। বিএম কলেজের জন্য ইমিডিয়েটলি টাকা সংস্কারের জন্য এটা আমি ফিরে গিয়ে আবার একটা উদ্যোগ নেব, যাতে চাকরিগুলো পাওয়া যায়। হ্যাঁ, এটার জন্য ডিপিপি বলে ডিটেলে যাওয়ার কোনো দরকার নেই, ডিটেল ডিপিপি হয়েছে বিএম কলেজ এবং এটা কলেজ। তারপরে আপনার নদী, এটা আপনারা দেখেছেন, আমরা ছোটোখাটো গুড নিউজ ইজ এখানে বিআইডব্লিউটিসি চেয়ারম্যানও আছেন এখানে বসে আমার পাশে, আমরা সেই পুরনো জমানার 125-30 বছর পুরনো জাহাজ, যেটি স্টিমার বলতে আপনারা জানতেন, একসময় এখানে একটা স্টিমার ঘাট ছিল, যেটা আমি দেখে আসলাম যে নতুন করে ওয়ার্ল্ড ব্যাংক একটা ঘাট তৈরি করছে। আশা করি যদি আল্লাহ আমাদের কপালে রাখে, অক্টোবরের মাঝামাঝি এই স্টিমার নিয়ে আমি তো বরিশালে আসতে পারি, এবং আপনারা সবাই প্যাডেল জাহাজ, আপনারা সবাই, এটা আমাদের ঐতিহ্যবাহী একটা জাহাজ, হয়তো এটা কমার্শিয়াল ওরকম মতো নাও হতে পারে, কিন্তু আপনারা যদি সমর্থন করেন, আপনাদের সবাইকে চড়াবো এটা নিয়ে আসেন, আপনারা যদি সমর্থন করেন তাহলে এটা আমাদের দেশে আমরা জিনিসপত্র ভেঙে ফেলতে অবস্থা, সব ভেঙে ফেলো, যা পুরনো আছে যা ভেঙে ফেলো, কিন্তু বিশ্বে কিন্তু এগুলো ভাঙে না। আপনারা যারা হয়তো বাইরে যাবেন দেখবেন যে ইউরোপের প্রত্যেকটা নদীতে এগুলো চলতেছে, এবং একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। কিন্তু বরিশালে কোনো অ্যাট্রাকশন নাই, যা আছে ভেঙে ধরে শেষ। জেলা স্কুল ছিল দিছে ভেঙে। এইমাত্র আমি বলেছি যে ওনারা শুরু করবেন যে আমাদের যে সার্কিট হাউসটা আছে পুরনো, অত্যন্ত ঐতিহ্যবাহী একটা সার্কিট, হ্যাঁ, এইটাকে মানে একটা যাতা অবস্থা রাখছে। আমি বলছি না, এটা সংস্কার করে এটাকে মেইন সার্কিট হাউস হিসাবে যেন থাকে, যদি প্রয়োজন হয় বাইরের বিদেশি লোকজন যেন ভাড়া দিতে পারি সার্কিট হাউস। বাট এইরকম একটা সুন্দর বিল্ডিং দেখার জন্য মানুষ দুনিয়ার কোথা থেকে আসে, আর আমরা করি কি, আমরা ভেঙে দিই, ভেঙে আমরা এই এমন বিল্ডিং বানাই যে বিল্ডিংয়ের ভিতরে ঢুকলে আপনি দম বন্ধ হয়ে যাবে।
আপনারা তো অনেকেই সার্কিটও দেখেছেন, ভিতরে কাজ শুরু হলে দেখেন। এগুলো ছোট ছোট কাজ বলে, এগুলো অত্যন্ত জরুরি কাজ। হ্যাঁ, আমি দুই একটি ভালো খবর দিই। আমি আমিনুল ইসলাম বুলবুলের সাথে কথা বলেছি ক্রিকেটের, এবং উনি যথেষ্ট, আপনারা সবাই চেনেন, উনি ন্যাশনাল হিরো, এবং আশা করি যে উনি উনি আমাদের ক্রিকেটকে আরও উন্নতি করবেন। নিজে একজন ভালো প্লেয়ার ছিলেন। আমাদের বরিশালের এসে ইন্ডিয়ার সাথে প্রথম টেস্টে উনি 145 রান উনি রেকর্ড করেছিলেন। তো উনি এখন বিসিসিআইতে আছেন। আমি ওনাকে বলেছি যে আমি এখানে আইপিএলের খেলা দেখতে চাই আমাদের স্টেডিয়ামে। তো উনি আমাকে প্রমিস করেছেন যে এখন মিটিং হচ্ছে, 2 নম্বরে কিন্তু আমি রাখবো এটা। আমি বললাম আমাদের বরিশাল ফরচুনের খেলা দেখতে চাই। আপনি যদি আইপিএলের খেলা এনে দেন, সরি বিপিএল এর খেলা দেখতে চাই আমি। বরিশাল ফরচুন, কারণ আমাদের শহরের এরা 2বার চ্যাম্পিয়ন, এই বরিশাল ফরচুনের খেলা আমি দেখতে চাই এখানে বসে। তো উনি প্রমিস করেছেন যে উনি এখানে বিপিএল এর একটা খেলা দেবেন। আমি তো একটা আমাদের জায়গা ভালো জায়গা যেখানে আছে, এনারা আছেন, নিশ্চয়ই ভালো জায়গা করবেন। আমি বললাম যে আমি আপনাকে অফার করতে পারি, ওই সময় যে স্টিমারটা থাকে, আমি স্টিমারে চড়াই আপনার সব প্লেয়ারদের আমাদের তরফ থেকে খাওয়া দিয়ে দেবো, লাঞ্চ বা ডিনার। তো উনি রাজি আছেন। উনি বললেন তো উনি অচরিয়ে আসবেন দেখতে। এটা একটা ভালো খবর। আর বরিশাল সাইকেলের কথা বললাম, তারপরে কীর্তনখোলা নদীর একটা প্রজেক্ট নেওয়া আছে, ওইটা যাতে 50 কোটি টাকা দিয়ে এটা পার পরিষ্কার, মানে এটাকে পার প্রোটেকশন প্লাস ওয়াকওয়ে দূষণমুক্ত করা, যদ্দূর পারা যায়। বেলস পার্কে কিছু উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, আমি একটু বলে গেছি যে একটা ফুড কোর্ট ওখানে তৈরি করতে, যারা আছে বিকেলবেলা প্রচুর লোক হয়, একটু অর্গানাইজ করে সুন্দর করে করতে। পোর্ট রোড আমি দেখলাম, আপনাদের হাঁটায় দেখলাম, এটা আরসিসি হবে। আমাকে বলেছে যে করবে এবং ডিসেম্বরের মধ্যে কাজটা শেষ করবে বলে আশা রাখি। আমাকে বলেছে, আমি নিজে আসবো যখন শেষ হয়। কাজে এই রাস্তাটা যে ভাঙ্গাচোরা বিড়ম্বনা, এখান থেকে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পাবো। পোর্ট রোড, বিপিএলের কথা বলেছি। ভূপৃষ্ঠের নদীর পানি, ভূপৃষ্ঠের পানি, সারফেস ওয়াটার, এইটা না করে আমরা ওই সাহেবের উদ্যোগে অলরেডি কাজ শুরু হয়েছে। অক্টোবরে অপারেশনে যাবে। নদীর পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে বরিশাল শহরে যতখানি পারা যায় ততখানি এটা হবে। আর এই মোটামুটি আমি আপনাদের বলতে চাচ্ছি, ভোলার গ্যাস বরিশালে আসা নিয়ে, এটা ভোলার মানুষদের একটু দুঃখ আছে। দুঃখটা হচ্ছে যে এটা স্বাভাবিক, আমার এখানে গ্যাস আছে, আমরা পাবো না, আপনারা নিয়ে যাবেন। সেটা আমি অলরেডি ফজল কবির সাহেবের সাথে কথা বলি, কতটুকু লাগবে, কিছু বাড়ি ঘরে দিলে, দোকানে দিলে অসুবিধা নেই। তবে আমি যেটা বলেছি যে মানুষের দুঃখ হচ্ছে যে ভোলার সাথে বরিশালের সংযোগ, রাত্রেবেলা কারো কোনো অসুস্থ হলে তাকে আনা খুব ডিফিকাল্ট। সেজন্য আমি কিছু যারা আমাদের উদ্যোক্তা আছেন তাদেরকে বলেছি, ওনারা দেখছেন যে 2টো ওই অ্যাম্বুলেন্স দেওয়া যায় নাকি, কি অ্যাম্বুলেন্স বলে, রিভার অ্যাম্বুলেন্স, আইসিইউর মতো থাকবে, যাতে ক্রিটিক্যাল কোনো রোগীকে নিয়ে আসা যায়। তো মোটামুটি এই কাজগুলো। এবং আমার একটা ইচ্ছা, আমি ওনাদেরকে বলেছি যে ভাই, আমি বিদায় নেওয়ার আগে যদি কিছু আবার এসে আমি দেখতে পারি। গ্যাসটা ক্লিয়ার করলেন না, বলার গ্যাস কি বরিশালে বা ন্যাশনাল গ্রিডে আসা, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এটা কিন্তু ডিবিবি সাবমিট হয়েছে স্যার, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। কারণ ভোলার লোকেরও তো আপনার তার কষ্ট শুনতে হবে। আপনি বরিশালে আনবেন, তার কোনো কিছু কথা শুনবেন না, দ্বীপের মানুষ বলে আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, তো তারা আমাকে ধরছিল, তার ছোটোখাটো তাদের এবং হসপিটালটার অবস্থা খারাপ, ওটা মূল। এখন আমি বলতে পারি, তবে যারা উদ্যোক্তা আছেন তারা আমাকে বলেছেন যে তারা দেখছেন, তারা নিজের সিএসআর হিসাবে 2টো অ্যাম্বুলেন্স দিবেন, যাতে
ক্রিটিক্যাল সন্ধ্যার পরে যদি ক্রিটিক্যাল রুগী টুগী থাকে তাকে যাতে ওইভাবে নিয়ে আসা যায় পরিসরে। তো এই মোটামুটি আমার এখানে আসার কারণ। আজকে যতটুকু পারলাম দেখলাম, বিকেলবেলা আমি স্টেডিয়ামটা দেখতে যাব, আর কোটা পরের সাথে। এইবার জাতীয় নির্বাচন সম্বন্ধে আমি একটা কথা বলছি, আমরা মানে এই উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার, আমরা ফেব্রুয়ারিতে যে তারিখ দেওয়া হয়েছে বা যে সময় দেওয়া হয়েছে এই সময় ইলেকশন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইলেকশন হবে 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 এই জন্য যে আমাদের এই পলিটিক্যাল পার্টির একটা ডেমোক্রেটিক প্রসেস, একটা লিবারাল ডেমোক্রেসি, যেগুলোর জন্য আমরা আশা করেছি, যে জন্য এতগুলো প্রাণ গেছে। আশা করি যে যারা আসবেন তারা একটা লিবারাল ডেমোক্রেটিক জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন, এবং অতীতের সরকারের মতো হয়তো ভবিষ্যতে এই ধরনের কোনো সরকার হবে না, চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি দেখবেন। কিন্তু আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত পরিষ্কার যে ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ইলেকশনটা হবে, এখানে আমাদের কিছু করণীয় থাকবে না। এটা শোনেন, আমাকে কি হিসাবে জিজ্ঞেস করছেন এই কথা? সরকারের অংশ হিসেবে জাকসুতে কি হচ্ছে এটা তো আমরা কমেন্ট করতে পারি না, এটা জাকসু বলবে। ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশনে এটা কোনো প্রভাব পড়বে কিনা সেটা আপনাদের গবেষণা করে বের করতে হবে। আমি বললে আর্টিকেল লিখবেন কিভাবে আপনারা? আমি ওটাও বলতে পারবো না, এটা ইলেকশন কমিশনের। রাজনৈতিক নেতা বরিশালে এসেছেন বিভিন্ন দলেরই, গত কালকেও একজন এসেছেন, তারা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় তাহলে তারা সকলেই এক ধরনের সংখ্যা। আমি বরিশালের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা প্রধান এখানে কথা বলেছি, সুপারিনটেন্ডেন্ট পুলিশ কমিশনার, বরিশাল পুলিশ কমিশনার এবং ডিআইজি রেঞ্জ এখানে ছিলেন, তারা আমার সাথে কথা বলেছেন। আমি এই বিষয়ে বরিশালের আইন শৃঙ্খলা সম্বন্ধে বলেছি, ওনারা বলছেন যে দে আর নিউট্রাল, দে আর ফার্ম, যে এখানে ওই ধরনের পরিস্থিতি হবে না যেগুলো আমরা ক্যাপিটালের দিকে, আমাদের রাজধানীর দিকে দেখছি। আইন শৃঙ্খলার কিছুটা তো অবনতি ডেফিনেটলি হতে আপনারা জানেন, বহুবিধ কারণ। একটা হচ্ছে যে যদি আমি বলি যে আগের মতো এরকম তো আমরা কিছু করলে ধরে নিয়ে যেতে পারি না, তো এই জন্য একটু হয়েছে, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন যে কিছুটা হয়েছে, চেষ্টা হচ্ছে। কিন্তু তবুও দেখেন যে এই যে ডাকসুর নির্বাচনটা হলো, অনেক কথা বলেছিল, অনেক সমস্যা হতে পারে, কিছুই হয়নি। ইভেন ডাকসুতেও কিন্তু কোনো আইন শৃঙ্খলা পরিণতির বিষয়ে কোনো কমপ্লেন নাই, যে এই সমস্ত কমপ্লেন আছে এটা ওই অথরিটি দেখবে, ওটা আমাদের দেখার ব্যাপার না। আইন শৃঙ্খলা একটা বিষয় যেটা নির্বাচনের আগে বিবেচ্য বিষয়। আমি আশা করি যে আমরা যতদিন আছি যতটুকু সম্ভব এটাকে পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইলেকশনের সময় পুরোটাই তো ইলেকশন কমিশন যেভাবে বলবে, সেনাবাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে সবই ওনারা অ্যাপ্লাই করবে। আশা করি তারা একটা কন্ট্রোলে রাখতে পারবে। আর আমি শেষ করার আগে এরপরে শারদীয় দুর্গাপূজা আসছে, আমি আমাদের যে হিন্দু ভাইয়েরা আছেন তাদের জন্য একটা অনেক বড় এটা একটা উৎসব। সেই উৎসব শুধু ওনাদের না, আমরাও যাই থাকি, আমরাও যাই, আমরা পার্টিসিপেট করি। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারাও দেখবেন যাতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ জায়গাটা কেউ যেন নষ্ট করতে না পারে। অনেক লোক আছে নষ্ট করার চেষ্টা করবে, কিন্তু আমরা যদি সবাই মিলে থাকি তাহলে নষ্ট কারণ সম্ভব না। গত বছর তো আমরা এই দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি, পুলিশ ছিল, আনসার ছিল, সেনাবাহিনী ছিল, এবারও তাই থাকবে আমরা আশা করি। কারণ আমাদের এখানে তো বিভেদ নাই। এখন উনি আছেন, আমার পাশে একজন ছিলেন, আমরা তো একসাথে বড় হয়েছে, একসাথে লেখাপড়া করেছে, একসাথে খাওয়া দাওয়া করেছে। তো সেটার মধ্যে উনি ওনার ধর্ম পালন করছেন, আমি আমার ধর্ম পালন করছি, ওইটুকুই তো, আর কি। এমন তো না যে উনি খাওয়া দাওয়া ইউরোপিয়ান খান আর আমি দেশিটা খাই, একই জিনিস, সব এক। তো দেওয়ার পর আমি আশা করি যে আপনারাও
আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ আমাদের মধ্যে বিভেদ তৈরি হোক এটা ভালো ভালো কথা নয়। কোনোদিন হয় নাই, এখন হবে কেন? আশা করি এটা ভালোভাবে আমরা এটা বড় একটা বাঙালির উৎসব বলে, সবার উৎসব বলে, আশা করি যে এটা ভালো কাটবে। স্যার আমার তিনটা আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্ন নয়, একটা প্রস্তাব। আপনি যেহেতু বরিশালের কৃতি সন্তান, ভাই কৃতি সন্তান করতে গেলাম, বরিশালের প্রেসিডেন্ট, এখন আপনার কাছে আপনার ডিপার্টমেন্টে তো অনেক কাজ আপনি করছেন কিংবা প্রশাসন চলছে। আমার বরিশালের লোক যেহেতু আপনি, আমার একটা প্রস্তাব যে আপনি একটু জোরালো ভাবে গ্যাস এবং বরিশালের বিপিএল খেলার ভেন্যু হিসেবে কিছু প্রস্তাব রাখবেন। আচ্ছা শোনেন, বিপিএল খেলার কথা তো আমি বলেছি আজকে সকালে আমি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেবের সাথে কথা বলেছি, এবং উনি শোনেন, উনি আমাকে বলেছেন যে ওনাদের এজেন্ডার মধ্যে 2 নম্বর উনি রেখেছেন বরিশালে বিপিএল খেলার ব্যাপারে এবং স্টেডিয়ামকে প্রস্তুত করার ব্যাপারে। আমি আশা করি উনি যেটা বলেছেন উনি ইনশাল্লাহ এই কাজটা করবেন, এবং এটা শুধু আমার জন্য নয়, এটা বরিশালে আমি বলেছি এই দক্ষিণবঙ্গে আমরা আপনার এই ধরনের কোনো খেলা আমরা এখনো দেখিনি, এটাই হয়তো প্রথম হবে। আশা করি ইনশাল্লাহ এটা হবে। আমি তিনটে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করি আপনার মন্ত্রণালয়ে বরিশালের সংশ্লিষ্ট। জি। বরিশাল দেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর। জি। বরিশাল পোর্টের যে পোর্ট অফিসার, এটা যার জয়েন্ট ডিরেক্টরের পোস্ট। অত্যন্ত দুঃখজনক, এই প্রথমবারের মতো বরিশালে এখন সহকারী পরিচালক পোস্টিং দেওয়া হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি নোটে নিলাম। আরেকটা বিষয়, আমি একটা করে উত্তর দিই ভাই, এখন তো সব একসাথে বলা যাবে। হ্যাঁ, আমি নোট নিলাম এটা বরিশালে। আপনি একটু বলে রাখি আপনাদেরকে, বড় কর্মযজ্ঞ চলতেছে, বলে রাখি আপনাদেরকে, স্টিমার ঘাট তৈরি হচ্ছে, স্টিমার ঘাট বা লঞ্চ ঘাট ওয়ার্ল্ড ব্যাংকের এবার তো দেখে আসলাম আমরা। আরও আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক অপারেটর পানগাঁও এরিয়াতে, এবং তারা চিটাগাং থেকে পানগাঁও এবং বরিশাল খুলনা আমি অফার দিয়েছি যে ওদের যে লোড ড্রাফটের যে কন্টেনার বাহন আছে সেইগুলো তারা যাতে ইউজ করতে পারে এখানে, তারা বলেছে যে তারা নিজেরাও এইসব পোর্টে ইনভেস্ট করবে ভবিষ্যতে, এবং এই জাহাজগুলো দ্বারা চিটাগাং থেকে লোড হয়ে সরাসরি বরিশালের জন্য যে কন্টেনার দরকার শিল্পাঞ্চল আজকে না হলে 2 দিন পরে হবে, এবং খুলনার জন্য যেগুলো সেগুলো সরাসরি যাবে। কাজে আমাদের চিটাগাং থেকে রাস্তা দিয়ে অনেক দূরের থেকে ঘুরে টুরে আসা লাগবে না। আশা করি এখানেই কাস্টমস হবে, এখান থেকেই ক্লিয়ার হবে, যেটা আমরা পানগাঁওতে করার চেষ্টা করছি। পানগাঁওর সাথে এটা যুক্ত ওরা করতে চাচ্ছে। ওরা অনেক বড়, বিশ্বের অন্যতম বৃহত্তম আপনার সার্ভিস। একটা বিষয় হচ্ছে যে গত 20 বছরে চিটাগাং বরিশাল রুট দেখে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সাহেব এখানে আছেন, স্যার আমি বিশেষ করি বিআইডব্লিউটিসি স্যার গত 20 বছরে সরকারের কাছ থেকে 400 কোটি টাকা বিআইডব্লিউটিসি নিয়েছে। 2011 সাল থেকে এই পর্যন্ত আজকে পর্যন্ত চিটাগাং বরিশাল স্টিমার সার্ভিস বন্ধ। জাহাজ তৈরি হচ্ছে, জাহাজ মেরামত হচ্ছে। আচ্ছা শোন সার্ভিস থেকে চলছে। এক মিনিট আমার কথা শোন। 400 কোটি টাকা কত দিচ্ছে? 400 কোটি টাকার উপরে বিআইডব্লিউটিসি গভর্নমেন্ট 400 কোটি টাকা দিচ্ছে। এবং প্রতি বছর 50 লাখ টাকা সাবসিডি দেওয়া হয়। সরি, এই টাকা কোথায় গেছে এটা উত্তর আমি দিতে পারবো না। আমি যতগুলো প্রজেক্ট আছে আপনারা গতদিন দেখেছেন, আমি ব্রিফিং দিয়েছি, সেখান থেকে আমি 2680 কোটি টাকা সেভ করে দিয়েছি চলতি প্রজেক্ট থেকে। আমার কোনো নতুন প্রজেক্ট না, বিভিন্ন জায়গা থেকে। ওরা যদি 400 কোটি টাকা নিয়ে থাকেন ওটার জবাব দিয়ে ওনারা করবেন। আমি চেষ্টা করছি বরিশাল, হাতিয়া, চিটাগাং আগে যেটা ছিল চেষ্টা করছে এটা। আর জাহাজ তৈরি হচ্ছে, জাহাজ কিন্তু একের পর এক বানাচ্ছে। ওইসব জাহাজ শোনেন ভাই, এগুলো বলতে গেলে তো আজ সারাদিন লাগবে। এগুলো ইউজলেস জাহাজ, আপনার পারপাস ভাটার সময় পানি নামে 5 নটে, জাহাজের স্পিড হচ্ছে 7 নট। জাহাজ পৌঁছাতে 3 দিন লাগবে। এগুলো নিয়ে আমি সারাদিন কত হোল ডে জিজ্ঞেস করি। এখন যে সমস্ত জাহাজ এনারা বানাচ্ছে 2 রকমের জাহাজ, একটা হলো কোস্টাল,
একটা হলো ইনল্যান্ড রিভার, ওইগুলো হলো কোস্টাল জাহাজে লাগে আপনার ইসের থেকে চিটাগাং, হাতিয়া, বরিশাল তো ঠিক আছে, কিন্তু ওই বে ক্রস করার জন্য যে ক্লাসিফিকেশন লাগে সেই ক্লাসিফিকেশনের জাহাজ তৈরি হচ্ছে না। আমরা তারপরেও চেষ্টা করছি যে কোনো রকম যেগুলো তৈরি হচ্ছে এগুলোকে দিয়ে মোটামুটি চালু করা যায় কিনা। এবং আমি এটাও বলেছি, আমি জানি না এটা বড় স্বপ্ন, যে দরকার হলে আমরা আন্তর্জাতিক যে যারা আছে অপারেটর, তারা যদি এটা দিতে পারে আমার কোনো আপত্তি নেই। এটা চেষ্টা হচ্ছে, যেটা বললাম যে চিটাগাং থেকে সরাসরি যাতে কন্টেনারগুলো আসতে পারে এরকম ব্যবস্থা আমি নেওয়ার চেষ্টা করছি। আপনি যেটা বললেন ভাই, এটা আমাকে জিজ্ঞেস করে কি, আমাকে গরিব মানুষ আমাকে জিজ্ঞেস করুন। জি, আপনি যেহেতু নৌ পরিবহনের, আমাদের যদি ইলিশ মাছের সাথে সম্পর্ক আছে, নদীতে নাব্যতার অভাবে ইলিশ মাছ আসছে না, এরকম একটা কথা আমাদের কর্মকর্তারা বলেছে, জেলেরাও বলেছে। সেক্ষেত্রে আপনাদের কোন নদীতে নাব্যতা? দক্ষিণাঞ্চলের নদীতে নাব্যতা রক্ষার কাজ আমার শুধু হচ্ছে নৌ রুট। খুব পরিষ্কার শুনে রাখেন। এখন আপনারা শুনবেন অমুকের কাজ, আমার না অমুকের, দ্যাটস নট কারেক্ট। আমাকে বলছে ইলিশার এখন ড্রাফট আছে 10 to 11 মিটার। এখানে কিসের নাব্যতা? সমস্যা কোথায়? ইলিশা হচ্ছে মেইন যেখানে ইলিশ মাছের প্রজননটা হয়, আর বাকি যে উপরের দিকে তো নাই, চাঁদপুর পর্যন্ত এখন নাই। এগুলো এখন মাছ হচ্ছে মেঘনা, মোহনাতে। তো এইগুলো খনন করার কাজ তো আমার না, এখানে ওয়াটার বোর্ড আছে, নদী রক্ষা আছে, গবেষণা ইনস্টিটিউট আছে, এখানে ফিশারি আছে। ফিশারি কতগুলো জাহাজ, কতগুলো কি, কেউ মানা করেছে ফিশারিকে যে আপনি ড্রেজার কেনেন না? কে মানা করেছে? এখন সব কিছু যদি নৌ মন্ত্রণালয় মাছের পিছনে যাবে, তাহলে ওই মৎস্য অধিদপ্তর বা যা আছে এটা আমার সাথে মিলিয়ে দেন, আই টেক রেসপন্সিবিলিটি। সমস্ত কিছু আপনি যদি নদী আমাকে পাইছেন তাকে দেন, হ্যাঁ, যেরকম শ্রম মন্ত্রণালয় কাজ হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল, গণ্ডগোল হচ্ছে ইন্ডাস্ট্রিতে না, আমাকে সামনে করতে হচ্ছে। ও জাহাজ ভাঙ্গা, এটা তো আমার বিষয় না, ইন্ডাস্ট্রি। না এটা মানে এগুলো কাকে বলবো? এগুলো আগের থেকে হয়েছে, এখন হচ্ছে তা না, আগের থেকে। আচ্ছা, ওটা বলা করে দেয়। আমার কাজ কিন্তু মৎস্য, যে সমস্ত মাছের যে সমস্ত জায়গা আছে এইগুলো, তাহলে মৎস্য মন্ত্রণালয় কেন আছে? হয় তাদের কি কেউ মানা করেছে যে আপনারা ড্রেজার কেনেন না, আপনারা ড্রেজিং করতে পারবেন না? তো আমরা তো বলিনি। আমাদের যে ড্রেজিংটা দরকার, নৌ চলাচল রুটগুলো যাতে ওপেন থাকে, তার বাইরে আমরা কিছু কিছু কাজ করে দিই, কিন্তু নৌ চলাচল যাতে ওপেন থাকে এটা হচ্ছে নৌ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব।